সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে অতিথিদের সাথে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনার বিষয় ডেঙ্গু নিয়ে দুশ্চিন্তা কমছেই না। অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আজ আলোচনার জন্য দুজন অতিথি আছেন স্টুডিওতে, তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমার পাশে রয়েছেন টিবি হাসপাতালের উপপরিচালক ডাক্তার আয়েশা আক্তার এবং তার পাশেই রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুস সবুর। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আলোচনা শুরু করার আগে দেখে নেব বৈশাখী টেলিভিশনের প্রচারিত আজকের সংবাদ শিরোনাম। রাষ্ট্র সংস্কারে 6টি কমিশনের 5টি চূড়ান্ত, আরেকটি শিগগিরই হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। বিএনপির সাথে বৈঠক শনিবার। সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে, মামলাগুলো বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়েছেন আইন উপদেষ্টা। সব কালো আইন বাতিল করবেন। ব্যাংক ঋণ প্রদানে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংকারদেরকে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। যত্রতত্র ঋণ দেওয়া যাবে না। ইসলামী ব্যাংক থেকে নিয়ম ভেঙে 13,000 কোটি টাকা ঋণ নিয়েছে নাবিল গ্রুপ। আছে সরকারি জমি দখলের অভিযোগ। এবং বাংলাদেশ জয় দিয়ে শুরু করেছে নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেট। উদ্বোধনী খেলায় হারিয়েছে স্কটল্যান্ডকে। সংযুক্ত আরব আমিরাতে বসেছে আসর। সংবাদ শিরোনামগুলো দেখছিলাম। অনেক রকমের সংবাদ রয়েছে, তবে আমরা আলোচনা করব দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে, যার শিরোনাম দিয়েছি ডেঙ্গু নিয়ে দুশ্চিন্তা কমছেই না। প্রথমেই চলে যাব ডক্টর মোহাম্মদ আব্দুস সবুরের কাছে। আমাদের আজকের আলোচনার বিষয়ের মধ্যেই আসলে মূল প্রশ্নটি রয়েছে, ডেঙ্গু নিয়ে মানুষের দুশ্চিন্তা কমছে না, বরং বাড়ছেই। গেল সেপ্টেম্বর মাসে 80 জনের মতো মৃত্যু হয়েছে আমরা দেখেছি। অক্টোবরে এসেও আসলে প্রতিদিন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা মানুষকে উদ্বিগ্ন করছে। তো এই উদ্বেগ এবং দুশ্চিন্তা কমানোর কোনো তৎপরতা কি দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপাতত তেমন কোনো তৎপরতা নাই। তার কারণ হচ্ছে যে ডেঙ্গুর ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে মশার প্রবৃদ্ধির সাথে ডেঙ্গুর একটি সম্পর্ক রয়েছে। ঠিক আছে, এখন আমাদের যে বর্তমান আবহাওয়াজনিত যে কারণটা যাচ্ছে, যেটা কিছুটা গরম পড়ছে, বৃষ্টি হচ্ছে, পানি জমছে, সবটাই হচ্ছে যে মশার প্রজননের জন্য খুবই একটা উপযুক্ত ব্যাপার। ঠিক আছে, যদি না সেরকম কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়। তো তেমন ব্যবস্থা আপাতত খুব যে খেয়াল করা যাচ্ছে তা না। ফলে মশার প্রজনন বাড়ছে, মশার সংখ্যা বাড়ছে। মশার সংখ্যা বাড়লে মশার কামড়ের সংখ্যা বাড়ছে। মশার কামড়ের সংখ্যা বাড়লে পরে আক্রান্তের সংখ্যা বাড়ছে, যেটি 1000-এর উপরে যাচ্ছে প্রতিদিন। গত কয়েকদিনে তো প্রায় 8 জন করে প্রতিদিন মারা যাচ্ছে। তো মানে একটার সাথে আর একটা কিন্তু সম্পর্কিত। মশা বাড়লে ডেঙ্গুর আক্রান্ত বেশি বাড়বে, যত বেশি আক্রান্ত হবে তত বেশি মৃত্যু হবে। ঠিক আছে, এখন মশার প্রবৃত্তির সাথে সম্পর্ক হচ্ছে পরিবেশের, মানে পরিবেশটা মশার জন্মের জন্যে বা মশার প্রজননের জন্য উপযুক্ত কিনা। দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে যে আমাদের এখানে মশার প্রজননের জন্য যথেষ্ট অনুকূল পরিবেশ আমরা কিছুটা তৈরি করেছে, প্রকৃতি কিছুটা তৈরি করেছে। প্রকৃতি যেটা করেছে সেটা হচ্ছে যে এই যে গরম এবং বৃষ্টির ব্যাপার, এটি তো প্রকৃতির। কিন্তু আমাদের যেটা হচ্ছে যে আমরা নালা নর্দমা যা আছে কোনোটাই পরিষ্কার রাখছি না। আর ঢাকা শহরে বিশেষত ঢাকা এবং বড় বড় শহরগুলোতে আমাদের নির্মাণের আর কোনো শেষ নাই। আপনি দেখবেন গুলশানেই যে এলাকাতে আমি থাকি, প্রথমে একতলা বাড়ি বা দোতলা বাড়ি ভেঙে 6 তলা করা হলো, 6 তলার উপরে অনুমতি দেওয়া হলো না। এখন 10 তলা 20 তলা হচ্ছে, ওই 6 তলাগুলো কিন্তু আবার ভাঙা হচ্ছে। ফলে এই যে নির্মাণের কোনো শেষ হবে বলে মনে হচ্ছে না। আর বড় বড় বিল্ডিংগুলো যখন নির্মাণ হয়, ওই যে নির্মাণ কাজে পানি জমে থাকে এবং সেখানে তদারকিরও খুব একটা ব্যবস্থা আমাদের নাই। সব মিলিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা নাগরিকরা সচেতন না হই এবং আমাদের যথাযথ কর্তৃপক্ষ সেরকম ব্যবস্থা গ্রহণ না করেন, ততদিনের দুশ্চিন্তা কাটার কোনো লক্ষণ আমার কাছে মনে হচ্ছে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এরপর আমি জানতে চাব ডাক্তার আয়েশা আক্তারের কাছে, এবছর আসলে ডেঙ্গু কেন বাড়ছেন, কি মনে করছেন আসলে আপনি? আচ্ছা, ধন্যবাদ। আসলে ডেঙ্গু তো হলে যে দেখা যাচ্ছে যে এমন না যে আজকের দিনের বা বছরের, সেই বিগত যদি 2000 সাল থেকে ধরি,
2024 সাল ডেঙ্গু কিন্তু আছে কোনো না কোনো বছর, হয়তো কোনো বছর বাড়ছে কোনো বছর কমছে, এরকমই তো ছিল। কিন্তু 2019 সালে ছিল আক্রান্তের সংখ্যা 2000 সাল থেকে শুরু করে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা, কিন্তু এরপরে 2023 সালে মানে কোভিড পরবর্তীকালীন সেই সংখ্যাটা কিন্তু সবচেয়ে 2000 সাল থেকে 23 বছর ইতিহাসে আক্রান্ত বেশি ছিল, মৃত্যু বেশি ছিল। 24 এসে সেইটা অতিক্রম করেনি, কিন্তু যদি বলি সেপ্টেম্বর মাসে আক্রান্ত অনেক বেশি, মানে বিগত মাসগুলোর তুলনায় মৃত্যু সংখ্যা বেশি। তো আমরা তো আসলে চাচ্ছি নির্মূল করতে, মানে থাকে না যে একদমই তো শূন্য তো আনা যায় না, কিন্তু এমনভাবে কমিয়ে আনা যাতে জনস্বাস্থ্যের হুমকি না হয়। তো সেই আলোকে কিন্তু কাজ করে যাওয়া, কিন্তু ডেঙ্গুর জন্য প্রতিটা দিন কাজ করতে হয়, কারণ ডেঙ্গু দেখা যাচ্ছে এখন তো সারা বছরই পাওয়া যাচ্ছে না কিছু কিছু। আগে যেমন ঢাকার মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু 17 সাল বা 18 সাল থেকে আমরা দেখলাম যে ঢাকার বাইরেও খুলনা, চিটাগাং এলাকা পাওয়া যাচ্ছিল, কিন্তু 19 সালে সারা দেশে। এখনও কিন্তু তাই ডেঙ্গু কিন্তু এখন ঢাকা শহর কেন্দ্রিক না, সারা দেশেই কিন্তু ডেঙ্গু পাওয়া যাচ্ছে, কারণ সব জায়গায় কিন্তু এখন আধুনিকায়ন হয়ে গেছে। সবাই কিন্তু বাসার মধ্যে হলো ফুলের টব বা এসির পানিটা জমছে, অথবা যদি বলি ফ্রিজের পানিটা, সেগুলো কিন্তু বাসা বাড়িতে জন্মগ্রহণ করছে। আশপাশটাও যখন বৃষ্টি হচ্ছে তখন ডাবের খোসা অথবা যেখানে সেখানে ফেলে রাখছে, বা টায়ার অথবা ভাঙা টায়ার, সেখানে কিন্তু এই যে থেমে থেমে বৃষ্টিপাত যে হচ্ছে এখন, সেটার কারণে কিন্তু এখানে পানিটা জমছে এবং এই পানিতে কিন্তু ডেঙ্গু মশা ডিম পাচ্ছে, যার ফলে বংশ বিস্তার যদি আমি রোধ করতে না পারি তাহলে ডেঙ্গুর কিন্তু এই আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। এর জন্য সবার আগে দরকার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা। সেই ব্যবস্থা কিন্তু নাগরিক সবারই নিজ নিজ দায়িত্ব, সচেতন হতে হবে। এই ব্যবস্থাটা গ্রহণ যদি না করি আমরা, আক্রান্তের সংখ্যা পালে মৃত্যুর সংখ্যা অটোমেটিক এমনি বেড়ে যাবে। তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু ঝুঁকিটা থেকেই যাচ্ছে, যেহেতু এটা সারা বছরই কিন্তু ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। তাহলে আমরা কেন হলো যে আসলে সবাই মিলে সচেতন হচ্ছি না, কিন্তু ডেইলি আক্রান্তের সংখ্যা বাড়ছে, বা গত বছরও ছিল সবচেয়ে বেশি আক্রান্ত, এর আগের বছরও একটু কম ছিল কোভিডের সময়, কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে তো আমাকে এখন কেন প্রত্যেকটা দিনে আসলে কাজ করার সময়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আবারও চলে যাব ডক্টর মোহাম্মদ আব্দুস সবুরের কাছে। আমি জানতে চাইবো যে এই মৌসুমে ডেঙ্গু হবে, এটার পূর্বাভাস কিন্তু আগে থেকেই আমাদের বিশেষজ্ঞদের তরফ থেকে এসেছিল। তো তারপরও এই প্রতিরোধের সংশ্লিষ্টতে তেমন কোনো প্রস্তুতি দেখছিলেন কি আপনারা? এখন আমাদের এখানে কিছুটা প্রাতিষ্ঠানিক শূন্যতার সৃষ্টি হয়েছে। যেরকম মশা নিবারণ করার জন্যে বা মশক বিস্তরণ নিবারণ করার জন্য যে দায়িত্বপ্রাপ্ত সংস্থা, সেটি হচ্ছে সিটি কর্পোরেশন, ঠিক আছে, ঢাকার জন্য, বা স্থানীয় সরকার, আমি যদি সারা দেশের জন্য বলি। এখন দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা জানেন যে সমস্ত স্থানীয় সরকার যে চেয়ারম্যান বা মেয়র বা কমিশনার ছিলেন সবাইকেই বাতিল ঘোষণা করা হয়েছে। সেখানে অতিরিক্ত দায়িত্ব হিসাবে প্রশাসনিক কর্মকর্তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এটি এমন একটি কাজ যেটি অতিরিক্ত দায়িত্ব দিয়ে করার কথা না। এটি হচ্ছে যে যিনি পূর্ণকালীন দায়িত্বে আছেন তাকে পূর্ণকালীনেরও অধিক কাজ করার কথা, ঠিক আছে। তো এই যে প্রাতিষ্ঠানিক একটি শূন্যতা রয়েছে সেটি একটি, তার কারণ হচ্ছে যে যারা ডেঙ্গু মোটামুটি নিয়ন্ত্রণ এনেছে, এটি খুব একটা রকেট সায়েন্স না যে ডেঙ্গু নিয়ন্ত্রণ আনার অভিজ্ঞতা কলকাতারই আছে। ধরেন কলকাতাতেও একসময় কিন্তু আমাদের মতোই ডেঙ্গু হতো, কিন্তু ওনারা নিয়ন্ত্রণ করে নিয়েছেন, কিন্তু তারা কিন্তু এটি মোটামুটি কন্ট্রোলে নিয়ে এসছে। এবং তাদের কন্ট্রোলের ধরনটা যদি দেখেন, সেটি কিন্তু ওই জনপ্রতিনিধি এবং জনপ্রতিনিধিদের যে নিজস্ব একটা কর্মী বাহিনী থাকে, ঠিক আছে, সেই কর্মী বাহিনীকে ব্যবহার করেই পরিষ্কার পরিচ্ছন্নতাটা রাখা হয়েছে। এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আছে বলেই মশার প্রজনন কম হচ্ছে, মশা কম হচ্ছে, ডেঙ্গু কম হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে মানে মোটামুটি কি বলবো কাজের অগ্রগতি। আমাদের এখানে যখন জনপ্রতিনিধিরা ছিলেন, দুর্ভাগ্যজনকভাবে তারা যে খুব বেশি সচেতনভাবে এই কাজটা করেছেন তা না, কিন্তু এখন তো শূন্যতা, এখন তো নেই, সেই প্রাতিষ্ঠানিক কাঠামোটি এখন ভেঙে পড়েছে। এখন এটার এবং খুব সহজে যে স্থানীয় সরকার প্রতিনিধিরা আসবেন সেটিও মনে করার কোনো কারণ নাই। এখন তাহলে কি করা যায়? এখন তো আমাদেরকে তো এটা নিয়ে এখন এর ভিতরে কিছু নাগরিক উদ্যোগ আছে। আমরা সম্প্রতি দেখেছি যে সরোয়ার্দী হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য প্রায় 1000 খানেক ছাত্ররা গেছে, একদিন সারাদিন ধরে তারা হাসপাতালটি পরিষ্কার করেছে। তো এই যে যুব শক্তির যে উত্থান দেশটাতে হলো, এই যুব শক্তিকে কিন্তু এখন কাজে লাগানো যায়। এবং স্কুল কলেজের ছেলে মেয়েরা, বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা, তাদেরকে যদি একটু গাইড করা যায়, তারা কিন্তু উৎসাহ সহকারে যার যার এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা খবরদারি করতে পারবে, করতেও পারবে। কিন্তু তাদেরকে তো গাইড করতে হবে কাউকে। আমাদের সমস্যা হয়ে গেছে যে নেতৃত্বের একটি শূন্যতা রয়েছে।
কার দায়িত্ব? এটি কি সিটি কর্পোরেশনের দায়িত্ব না স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব? সমস্যা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত মশা কামড় না দিবে ততক্ষণ স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব না। মশা কামড় দিয়ে অসুখ বাঁধালে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব, আর মশা যেন না কামড়ায় সেই দায়িত্ব হচ্ছে স্থানীয় সরকারের। কিন্তু স্থানীয় সরকার কিছুটা কি বলবো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরও যে খুব একটা প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করতে পারছে তাও না। স্বাস্থ্য অধিদপ্তরেও প্রাতিষ্ঠানিক শূন্যতা আমাদের আছে, মহাপরিচালক নেই, একজন অতিরিক্ত দায়িত্বের মহাপরিচালক দিয়ে কাজ হচ্ছে। তো দেশের সার্বিক পরিস্থিতির সাথেও কিন্তু এই ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়া এবং ভোগান্তি বাড়া কিছুটা সম্পর্ক রয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। আমি আবারও চলে যাচ্ছি ডক্টর আয়েশা আক্তারের কাছে। আমি জানতে চাইবো যে শিশু, বয়স্ক মানুষ, নারী, গর্ভবতী সবাই আক্রান্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, যে আলাদা আলাদা করে যদি জানতে চাই যে এবং শিশু এবং গর্ভবতী মায়েদের জন্য এটা কতটুকু ঝুঁকিপূর্ণ? আচ্ছা, সেটা হলে যদি বলি যে মোটা দাগে বলে আসলে শিশুরা, সাথে গর্ভবতী নারীরা এবং বয়স্ক যারা আছেন 60 ঊর্ধ্ব বয়স, তাদের কোমরবিডিটি যাদের আছে, হাইপারটেনশন, ডায়াবেটিস বা কিডনি সমস্যা, তাদের ক্ষেত্রে অবশ্যই ঝুঁকিপূর্ণ। গর্ভবতী নারী দেখে তারও বেশি ঝুঁকিপূর্ণ, কারণ গর্ভবতী নারী যখন আক্রান্ত হয় শেষের দিকে তাদের প্রেগনেন্সি পর্যায়ে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে এই ভাইরাসটা হলো যে মানে বেবি বাচ্চার মধ্যে ট্রান্সফার হয়, যার জন্য কি হয় ঝুঁকিটা মানে মারও যেমন থাকে বাচ্চারও থাকে, মানে ওজনটা কম থাকতে পারে সেই বাচ্চার, অথবা মানে ডেথ হতে পারে, অনেক ঝুঁকিটা থাকতে পারে। সেই জন্যই আসলে যখন গর্ভবতী নারী আক্রান্ত হবে অবশ্যই গাইনোকোলজিস্টের পরামর্শ মতো তাকে গ্রহণ করতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে, কারণ ওই সময় রেস্টটা দরকার। আসলে ডেঙ্গুর কিন্তু মেন চিকিৎসা হলো যে ফ্লুইড ম্যানেজমেন্ট, যেটা আমরাকে বলি, তরল পদার্থের যে ব্যালেন্সটা সেটা যদি মেনটেন করা হয় তাহলে কিন্তু ডেঙ্গু পেশেন্টটা খারাপের দিকে যায় না। সেটা কী হয়, এখন কেন মৃত্যু ঝুঁকিটা বাড়ছে, অতীতে কিন্তু ঝুঁকিটা বেশি ছিল, কারণ পেশেন্ট যখন মানে আইডেন্টিফাই হচ্ছে তার ডেঙ্গু পজিটিভ, এত দেরি করে সে মানে আসলে টেস্ট ডাক্তারের কাছে যাচ্ছে, টেস্টও দেরি করে করছে, যার জন্য ঝুঁকিটা কিন্তু বেড়ে যাচ্ছে, শকে চলে যাচ্ছে, তখন কিন্তু পেশেন্টটাকে বাঁচানো যায় না। আমরা ক্যাটাগরি ভাগ করে দিতে, যদি এ বি সি, যে ডেঙ্গু ফিভার, অথবা বিতে হলো যে হেমোরেজিক, অথবা সিতে হলো শক। তো যদি ফিভারের মধ্যে থাকে সে, তখন যদি শুরুতে চিকিৎসকের পরামর্শ নেয়, শুধু জ্বরের জন্য প্যারাসিটামল, বাসায় রেস্টে থাকলো এবং ফ্লুইডটা ঠিক মতো খেলো, তাহলে কিন্তু এটা কিন্তু অটোমেটিক আস্তে আস্তে রিকভারি করে। পেশেন্ট যখন একদম নিজের প্রতি খেয়াল করে না, হয়তো বা মাথা ব্যথা করছে, সে হয়তো প্যারাসিটামল খেয়ে ফেলছে, ডাক্তারের কাছে যাচ্ছে না বা টেস্টও করছে না, সে জানছে না, সে হার্ড ওয়ার্ক করছে, বাইরে চলে যাচ্ছে, কাজ করছে, তখন কিন্তু পেশেন্ট হঠাৎ করে খারাপের দিকে যায়, হয়তো পেটে পানি চলে আসে, বমি হচ্ছে, অথবা ডায়রিয়া দিয়ে শুরু হচ্ছে, তখন এমন পর্যায়ে সে যাচ্ছে, তখন পেশেন্টটাকে কিন্তু আসলে হাসপাতালে ভর্তি করলে, আইসিইউতে নিলে কিন্তু বাঁচানো যাচ্ছে না। এই যে বলবে হাসপাতালে কারা ভর্তি হবে, কখন ভর্তি হবে, সেটা চিকিৎসক কিন্তু নির্ধারণ করে দেবে। সেক্ষেত্রে আমরা যেহেতু স্বাস্থ্যসেবার জন্য ডাক্তাররা কিন্তু আমরা আছি, প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায়ে ঢাকা শহরে আলাদা করে ডেঙ্গু কর্নার আছে, চিকিৎসা কিন্তু দেওয়া হচ্ছে। তো পেশেন্ট যখন দেরি করে আসে তখন কিন্তু কিছু করার থাকে না। আচ্ছা, আপনি শকের কথাটি বললেন, এই শকের প্রসঙ্গে যদি আমরা যাই, যে শকের প্রতিরোধের কি কি উপায় আছে বলে আপনি মনে করেন? শুরুতেই চিকিৎসকের পরামর্শ নেবে, কারণ যদি চিকিৎসকের পরামর্শ মতো সে যদি টেস্ট করে জানতে পারে যে ডেঙ্গু পজিটিভ, সেক্ষেত্রে বাসায় কিন্তু অবস্থান করতে পারে, যদি না ওয়ার্নিং সাইন না থাকে। ওয়ার্নিং সাইন মানে যদি হঠাৎ করে খুব প্রচণ্ড পেটে ব্যথা করছে, বমি হচ্ছে, অথবা সে কিছুই খেতে পারছে না, অথবা মাথা ঝিমঝিম করছে, সেক্ষেত্রে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া। তাও সেই পেশেন্টটা কিন্তু শকের দিকে যাচ্ছে না। ফ্লুইড ম্যানেজমেন্টটা ঠিক মতো যদি হয় তাহলে কিন্তু পেশেন্টটা খারাপের দিকে যায় না। এই কারণে শুরুতে চিকিৎসকের পরামর্শ নিতে হয়। আর যারা খারাপের দিকে যাচ্ছে, দেখা যাচ্ছে সেকেন্ড টাইম যদি আক্রান্ত হয় ডেঙ্গু দ্বারা, ডেঙ্গুর তো 4টা সেরোটাইপ, ডেন 1, 2, 3, 4, কেউ একবার দিয়ে আক্রান্ত হলে সেটা কিন্তু লাইফ টাইম ইমিউনিটি ডেভেলপ করে। সেকেন্ড টাইম যখন সে আক্রান্ত হচ্ছে ডেন 2 দিয়ে ও 3 দিয়ে, তখন কিন্তু পেশেন্টটা একদিন পরেই খারাপের দিকে যাচ্ছে। এই কারণে আসলে শুরুতে টেস্টটা করা দরকার, চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। আপনি যে দ্বিতীয়বারের কথা বলেন, আসলে দ্বিতীয়বার বা তৃতীয়বারও কি ডেঙ্গু হতে পারে? একজন মানুষ হলো যে সে জীবনে 4বার ডেঙ্গু দ্বারা আক্রান্ত হতে পারে। যখন একটা সেরোটাইপ দিয়ে আক্রান্ত হচ্ছে তখন সেটা লাইফ লং ইমিউনিটি ডেভেলপ করে। সেকেন্ড টাইম ওইটা দিয়ে হয় না, সেকেন্ড টাইম আর একটা ভ্যারাইটি দিয়ে হয়, মানে 4টা সেরোটাইপ দিয়ে 4বার হতে পারে একজন মানুষের। এই জন্য যখন সে প্রথম হচ্ছে তখন দেখা যাচ্ছে শুধু জ্বর থাকার পরে ভালো হয়ে যাচ্ছে 3-4 দিনের মধ্যে, হয়তো 5-7 দিনের মধ্যে, কিন্তু সেকেন্ড টাইম যখন অ্যাটাক হয় তখন পেশেন্টটা কিন্তু একদিন পরে খারাপের দিকে যেতে পারে। আচ্ছা, আমরাও দেখছি আসলে শিশুরা আক্রান্ত হচ্ছে কিন্তু এবার অনেক বেশি। তো শিশুদের ক্ষেত্রে আমরা আসলে কি কি আসলে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি বলে আপনি মনে করেন? সেক্ষেত্রে বাচ্চারা তো আসলে নিজেরা বুঝতে
বুঝতে পারে না তারা জ্বর বা কিছু হচ্ছে, কারণ যারা অভিভাবক যারা বাসায় থাকেন অবশ্যই খেয়াল করবে সেই বাচ্চাটা কি খেলাধুলা বা পড়াশোনা করছে না অনুযায়ী কিনা, অথবা খেতে যাচ্ছে কিনা, তাহলে তো বুঝবে যে তার কোনো সমস্যা হচ্ছে কিনা। সেই ক্ষেত্রে বাচ্চাটাকে নিয়ে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। তারপর ডাক্তার যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখবে সেই ডেঙ্গু পজিটিভ কিনা, তখন যে তাকে পরামর্শটা দিবে যে বাচ্চাকে ঠিকমতো খাওয়ানো, পানিটা খাওয়ানো বা একটু রেস্টে রাখা, সেটা খেয়াল করতে হবে। সেটা না করলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ঠান্ডা কাশি থেকে বাচ্চার নিউমোনিয়া হতে পারে, সেটা কিন্তু অনেকে খেয়াল করে না। হ্যাঁ, বাচ্চা ঠান্ডা কাশি, ওষুধটা দিয়ে দিচ্ছে, বাসা চিকিৎসা নিচ্ছে, কিন্তু সেই যে আসলে ডেঙ্গু পজিটিভ কিনা সেটা কিন্তু ডাক্তারের কাছে না নিলে, টেস্ট না করলে বুঝতে পারছে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আসলে আবার কথা বলতে চাচ্ছি ডক্টর মোহাম্মদ আব্দুস সবুরের কাছে। জানতে চাচ্ছি যে আসলে ডেঙ্গু মশাবাহিত রোগ এবং শহরে মশা মারা নিয়ন্ত্রণের কাজটি কিন্তু আমরা জানি সিটি কর্পোরেশন করছে। আপনি বললেন যে সিটি কর্পোরেশনের দায়িত্ব, আর আপনি কতটা এই মুহূর্তে দেশের এই পরিস্থিতিতে আসলে কতটুকু তারা কাজ করতে পারছে বলে আপনি মনে করছেন? সিটি কর্পোরেশনের দায়িত্ব, কিন্তু ঢাকাতে কিন্তু মশক নিবারণী সংস্থা বলে আর একটা সংস্থা আছে, এবং যেটি সিটি কর্পোরেশনের অধীনস্থ, ঠিক আছে। এটি অনেক পুরনো সংস্থা, ঢাকেশ্বরী রোডে এর কার্যালয়, এখন গেলে পাওয়া যাবে, কিন্তু অনেক বছর ধরেই এই প্রতিষ্ঠানটি অকার্যকর হয়ে রয়েছে। যখন সিটি কর্পোরেশন ভাগ হলো, এটি দক্ষিণের ভাগে পড়লো, এর ফিজিক্যাল অবস্থান দক্ষিণের ভাগে পড়লো। এখন এই সমস্যাটি যেটা হচ্ছে যে আপনার এই যে মশা যে প্রজনন যেন না হয়, আমি যে বারবার যে কথাটা বলছি, একেবারে মূল জায়গাটা যেটা, সেটা হচ্ছে যে মশার প্রজনন স্থলগুলো নষ্ট করলে মশা প্রজনন হবে না। তার মানে পানির আধার যেগুলো আছে, ঠিক আছে, সেই জায়গাটা একটা। তারপরের কথা হচ্ছে যে যদি মশা জন্মগ্রহণ করেই, তাহলে মশাটাকে মেরে ফেলা যায় কিনা, ঠিক আছে, সেটি হচ্ছে আর একটা গল্প। মশার ডিম মারা যায়, বয়স্ক মশা মারা যায়, ঠিক আছে, সেটি আর একটা গল্প। তারপরে হচ্ছে যে মশার কামড় থেকে নিজেকে রক্ষা করা যায় কিনা, ঠিক আছে, যেটা বলা হচ্ছে যে যদি ফুল হাতা জামা টামা পরে থাকা যায়, ঠিক আছে, তাহলে মশারির ভিতরে ঘুমালে পারে, তাহলে মশার কামড় থেকে তো প্রতিরোধের কতগুলো ক্ষেত্র রয়েছে। এখন আমাদের এখানে সমস্যা যেটা হচ্ছে যে আমাদের এখানে নেতৃবৃন্দ আগে থেকেই, এখন তো প্রাতিষ্ঠানিক কিছু শূন্যতা রয়েছে, আগেও আমরা দেখেছি নেতৃবৃন্দর কিন্তু কেনাকাটাতে একটা অপরিসীম আগ্রহ, ঠিক আছে। এখন তারা যে ওষুধ কিনেছে, সিঙ্গাপুরের ওষুধ বলে দেশি ওষুধ সরবরাহ করা হয়েছে। এখন যে ওষুধ কেনা হচ্ছে সেইখানে কিছু ঘাপলার গল্প আছে, দুর্নীতির গল্প আছে, যেগুলো প্রকাশিত হয়েছে। ফলে প্রথম কথা হচ্ছে যে কর্মী যারা আছেন তাদেরকে যে ওষুধ সরবরাহটা করা হচ্ছে সেটা হয়তো যথাযথ সরবরাহ করা হচ্ছে না। তারপরে তার ধরেন 10 লিটার লাগবে, তাকে দেওয়া হলো 2 লিটার, ও আর 8 লিটার পানি মিশিয়ে দিল। তাহলে সেই প্রথমে যে ওষুধটা কেনা হয়েছে, কার্যকরী না ওষুধ কেনা হয়েছে দুর্নীতির কারণে, তারপরে কর্মীদের কাছে যখন দেওয়া হচ্ছে তখন কিন্তু জিনিসটা আর একটা পর্যায়ে অসুখ। ফলে যে ওষুধটা আর ওষুধটা ছড়ানোর যে ব্যাপারটা আছে, কি ওষুধ কখন ছড়ানো হচ্ছে, আমরা এই যে সন্ধ্যার আগে দেখছি ফগিং দিয়ে এখন উড়ন্ত মশা মারার একটা প্রচেষ্টা, এটাতে মশা কয়টা মরে, ঠিক আছে, পরীক্ষাগারে কিন্তু প্রমাণিত হয়নি যে এই ফগিং করে মশা মরবে, ঠিক আছে। তো ফলে টাকা পয়সা কিন্তু কম খরচ হয়নি। আপনি যদি গত 5-10 বছরে শত শত কোটি টাকার একটা হিসাব চলে এখন কথা হচ্ছে যে সেই টাকাটি কার্যকরভাবে খরচ না করে যদি দুর্নীতি করা হয়ে থাকে, এবং হয়েছে, তার বিভিন্ন আলামত আমরা এর আগেই দেখেছি, ফলে কার্যকরী ব্যবস্থাটা নেই। আমি বারবার যেটা বলছি যে যেটি করা যায়, যেটা বৈজ্ঞানিকভাবেই করা যেতে পারতো, মানে এটা তো কতগুলো প্রক্রিয়া রয়েছে। প্রথমে যদি মশার প্রজনন স্থলটাকেই আমরা নষ্ট করে দিতে পারি, ঠিক আছে, তারপরে হলো কি যে ঠিক আছে, যে জায়গাটা নষ্ট করতে পারলাম না, মশা ডিম পারলো, তাহলে ডিমটা নষ্ট করি, ডিমটা যদি নষ্ট করতে না পারে তাহলে উড়ন্ত মশাটাকে নষ্ট করি। অনেকগুলো প্রক্রিয়া আছে, কিন্তু আমাদের এখানে হচ্ছে যে কোনোটাই কার্যকরী হচ্ছে না। কিছুটা উদ্যোগের অভাব, কিছুটা দুর্নীতি, অদক্ষতা, সব মিলিয়ে কিন্তু এই যে অবস্থাটা হচ্ছে সেটা আর কি। হ্যাঁ, এবং এর সাথে কিছু প্রাকৃতিক ব্যাপারটা আছে। দেখছেন যে বর্ষা কিন্তু অনেক পিছিয়ে গেছে, বৃষ্টিপাত চলছে, শীতের সময় বৃষ্টি হচ্ছে, এখন কিন্তু এইরকম বৃষ্টি হওয়ার কথা না, তাই না, অক্টোবরের কথা বলছি আমরা, কিন্তু হচ্ছে, এটাই বাস্তব যে হচ্ছে। এবং এই পানি জমে থাকছে, রাস্তাতেই পানি জমছে, ঢাকা শহরে তো রাস্তাতেই পানি জমে যায়, এবং এই পানি কিছুক্ষণ জমে থাকলে পরে সেখানে মশারা ডিম পাড়বে, ঠিক আছে। তো ফলে প্রাকৃতিকভাবে পরিস্থিতিটা বৈরী হয়ে উঠছে, তার সাথে
আমাদের অকর্মণ্যতা, অদক্ষতা, দুর্নীতি সবগুলো একসাথে যোগ হয়েছে। তার ফলে পরিস্থিতিগুলা এর বাইরে ধরেন হাসপাতালে চিকিৎসার জন্য আসা, যে কথাটি ম্যাডাম বলছিলেন, সেটি হচ্ছে যে এটা আমাদের একটা স্বাভাবিক অভ্যাসই যে আমরা চিকিৎসকের পর শরণাপন্ন হই খুব কম। আমাদের নিজেদের কথাই চিন্তা করে দেখেন, জ্বর হয়েছে, আচ্ছা দেখি 1-2 দিন কি হয়, ঠিক আছে, নিজে নিজেই দেখলাম, একটু প্যারাসিটামল খেলাম, ঠিক আছে। তারপরে যখন এটি আবিষ্কৃত হলো ডেঙ্গু, আচ্ছা ঠিক আছে বাসাতেই দেখি, সবগুলো তো আমাদের সব হয় কি যে খারাপ তো সব রোগী হয় না, খারাপ হয় অল্প সংখ্যক রোগী, কিন্তু সেই অল্প সংখ্যকের জন্য এটা কিন্তু পার্সেন্টেজের গল্প না, এটা কিন্তু 100%-এর গল্প, ঠিক আছে। আপনি হয়তো সংখ্যাগতভাবে মনে করবেন যে 1000-এর উপর আক্রান্ত হচ্ছে, 8 জন মারা যাচ্ছে, পার্সেন্টেজে এটা খুব কম, কিন্তু যে মারা গেল তার পরিবারের জন্য এটা কিন্তু 100%, ঠিক আছে। তো ওই কারণে আমাদের এই যে কিছুটা অবহেলার ব্যাপার আছে, অসুখ বিসুখে আমাদের স্বাস্থ্য হেলথ সিকিং বিহেভিয়ার যেটা বলি, এটা যে খুব বেশি কার্যকরী তা না, সচেতন না কি নাগরিকরা নিজেদের স্বাস্থ্য নিয়ে, ফলে সব মিলিয়ে পরিস্থিতিটা হচ্ছে। এর থেকে উত্তরণ আবার বারবার যেটা বলছি যে এটা যে খুব একটা কঠিন জায়গা তা না, কিন্তু সবাই মিলে একসাথে কাজ করলে কিন্তু এর থেকে বেরিয়ে যাওয়া যাবে। আচ্ছা, এই প্রসঙ্গে আমরা ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গে আমরা আবার ফিরে আসছি। দর্শক, ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবার স্বাগত ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। কথা বলছিলাম ডক্টর মোহাম্মদ আব্দুস সবুরের কাছে। আবার ফিরে যাচ্ছি আপনার কাছে। স্বাস্থ্য খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার, সেই কথা আপনি বলছিলেন। জুলাই নেতৃত্বের কথাও বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্ররা একটি কমিটি গঠন করেছে। ডক্টর সাব্বুর বলছিলেন, আপনি বলছিলেন যে ছাত্র যুবকরা তৎপর হলে অনেক কিছুই করা সম্ভব। তো সেই তৎপরতা কি কিছুটা ভাটা পড়ে গেল, আপনার কি মনে হয়? ভাটা পড়া মানে এটা হচ্ছে উদ্যোগের ব্যাপার। তো মানে এই যে ছাত্র জনতার যে বিপ্লবটা হলো, এটা তো একটা সুনির্দিষ্ট লক্ষ্য সামনে ছিল, সরকারের নিপীড়ন ছিল, বৈষম্য ছিল, সেটার বিরুদ্ধে সরকার পতন হলো। কিন্তু এই যে ধরেন এই যে ডেঙ্গু বাড়ছে, মশা নিবারণ করতে হবে, এই ক্ষেত্রে ছাত্র এবং জনতাকে কাজে লাগানো যেতে পারে, কিন্তু সেখান থেকে তো একটি নেতৃত্ব এগিয়ে আসতে হবে এবং তাদেরকে গাইড করতে হবে। সেইটির খুব, কারণ এটা তো কিছুটা টেকনিক্যাল ব্যাপার, ঠিক আছে। এখন এই দায়িত্বটি সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিরা থাকলে তারা নিতে পারতো, জনপ্রতিনিধিরা নাই। এখন মানে প্রশাসক বসানো হয়েছে, আঞ্চলিক যারা আছেন, আমলা যারা আছেন বা সরকারি কর্মকর্তা, তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এখন সরকারি কর্মকর্তারা বাই ডিফল্ট কিন্তু জনগণের সম্পৃক্ততাতে খুব বেশি কাজ করে অভ্যস্ত না, তারা জনগণকে সম্পৃক্ত করে কাজ করে অভ্যস্ত জনপ্রতিনিধিরা, ঠিক আছে। আরেকটি এখানে হতে পারত যে এখন ধরেন যে এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন যেটি হলো, তার যে নেতৃত্ব, তারা এদিকে নজরটা দিতে পারত। এখন আমার জানা মতে স্বাস্থ্যের যে কমিটি বা উপকমিটি করা আছে, তারা মূলত এখন কনসেন্ট্রেট করছে আহতদের চিকিৎসার জন্য, এবং আহতদের চিকিৎসা তো ক্রমে জটিল হয়ে উঠছে। তার কারণ হচ্ছে যে যারা চোখ হারিয়েছে, কাল না পরশু একটা গোল টেবিল বৈঠক হলো, এর অনেকগুলো এখন আর বাংলাদেশে চিকিৎসা করা সম্ভব হবে না, ঠিক আছে। বাইরে থেকে ডাক্তার আনতে হবে অথবা বাইরে পাঠাতে হবে। অরবিসের যে উড়ন্ত হাসপাতাল, সেটি নভেম্বরে আসবে বলে অরবিসের কান্ট্রি ডিরেক্টর জানিয়েছে। চায়না থেকে যে টিম এসছে তারা কিছুটা দেখে গেছে, তারা বলেছে দরকার হলে। তো ফলে ওরা কিন্তু ওদিকে, এবং ওটি লেজিটিমেট, যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা করা একটা জাতীয় দায়বদ্ধতা আমাদের আছে, ঠিক আছে। তো ফলে ওরা ওদিকে কনসেন্ট্রেট করছে, ওরা যে বসে আছে তা বলবো না। এখন কেউ হয়তো ওদের ভিতরকে যদি বলতে পারতো যে ঠিক আছে তোমাদের এদিকে কনসেন্ট্রেট করো, ঠিক আছে, কিন্তু তোমাদের তো অনেক ছেলেরা বা মেয়েরা আছে, এবার তো মেয়েরাও প্রচুর অংশগ্রহণ করেছে, ঠিক আছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে উদ্যোগের একটি ঘাটতি রয়েছে এবং এই শক্তিকে গাইড করার একটি ঘাটতি রয়েছে। যখন এই যে সরওয়ার্দী হাসপাতালে গেল, ওদেরকে জিজ্ঞাসা করা হলো তো যে তোমরা এত হাসপাতাল বাদ দিয়ে সরওয়ার্দী হাসপাতাল পরিষ্কার করতে এসছো কেন? সরওয়ার্দী হাসপাতালে আহত প্রচুর ছাত্র জনতা গিয়েছিল এবং ওই আহতদের দেখতেই স্টুডেন্টরা যেত, বারবার যে দেখেছে যে হাসপাতালের কি করুণ অবস্থা,
তারপর ওরা সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে এই করুণ অবস্থা অন্তত পরিষ্কার পরিচ্ছন্নতার করুণ অবস্থা আমরাই ঠিক করি। তো ফলে উদ্যোগটা হলে পরে কিন্তু এবং একদিনে কিন্তু হাজারখানেক ছেলে মেয়ে ওখানে জড়ো হয়েছিল, তারা সারাদিন 1 শুক্রবারে পরিষ্কার করেছে। তো ফলে আমরা এদের উদ্যমের কোনো ঘাটতি দেখি না, মানে আপনার এই ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গাতে। এখন এদেরকে একটু গাইড করার ব্যাপার আছে এবং গাইড করলেই কিন্তু ওরা যদি উদ্যম নেয়, প্রতি মাসে যার যার এলাকাতে যদি একদিন করে এই পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগটা নেয়, তাহলে কিন্তু দেখবেন কিছুদিনের ভেতরই মশা এমনি কমে যাবে, আর মশা কমলেই কিন্তু ডেঙ্গু কমবে আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এই প্রসঙ্গে আবার আসবো। আমি চলে যাচ্ছি ডাক্তার আয়েশা আক্তারের কাছে। জানতে চাচ্ছি যে ঢাকার বাইরের হাসপাতালগুলোতে চিকিৎসার সংকট রয়েছে, তো আমরা প্রায় প্রতিদিনের খবরের পাতে দেখতে পাচ্ছি। তো ডেঙ্গু পরিস্থিতি কি সেটা আরো নাজুক হচ্ছে কিনা সে ব্যাপারে যদি একটু বলতেন। আচ্ছা, এখানে আরেকটু বলতে চাচ্ছি যে আসলে ডেঙ্গু তেমন না যে মানে এখন যে হঠাৎ করে বেড়ে যাচ্ছে সেটা হলো যে এই মুহূর্তে সমস্যার কারণে, আসলে তা না। সে তো প্রথমে তো লার্ভা হচ্ছে, লার্ভা থেকে তো অ্যাডাল্ট হচ্ছে, তাই না, ডিম পাচ্ছে, তারপর অ্যাডাল্ট হচ্ছে, সময়ের ব্যাপার। এবং ডেঙ্গু কার্যক্রম কিন্তু 3 ভাবে করা হয়, প্রি মনসুন, মনসুন এবং পোস্ট মৌসুমে, মানে সারা বছরই কিন্তু কাজ। এবং সেই কাজে যদি ঘাটতি হলে তাহলে কিন্তু সংখ্যাটা বাড়বে, যেটা কিন্তু অলরেডি হলো যে সেপ্টেম্বর মাসে আক্রান্তের সংখ্যা অনেক বেশি। কিন্তু এর আগের বিগত মাসগুলো একটু কম ছিল, তখনই যদি শুরু থেকে কাজটা সবাই মিলে একসাথে করতো তাহলে কিন্তু এটা হয় না। বলুন যে ডেঙ্গু কিন্তু হলো ডেইলি কাজ করার সময়, এমন না যে হলে আমি একটা মাস নির্দিষ্ট মাস ধরে করব, 3টা ভাগ করে কিন্তু প্রি মনসুন, মনসুন, পোস্ট মনসুন এভাবে কিন্তু কাজ করতে হবে। ক্ষুদ্র শিক্ষার্থী যারা আছে স্কুলে তাদের কাজে লাগানো, বৈষম্যিত ছাত্র আন্দোলন যারা আছে সবাই মিলে একসাথে কাজ করলে কিন্তু সম্ভব। আমরা যে দেখেছি যে একসাথে কাজ করলে আসলে কি সম্ভব হয়, কীভাবে মানে নতুন সমাজ গঠন করা গেছে। তাহলে সেক্ষেত্রে হলো যে আসলে সবারই কিন্তু সম্পৃক্ত থাকা দরকার, একা কিন্তু কেউ আসলে এটা সম্ভব না কারো পক্ষে। এবং স্বাস্থ্য যদি মন্ত্রণালয় বলে, অধিদপ্তর বলে, সবাই কিন্তু ডেঙ্গু কার্যক্রমে জড়িত আছে। আগে থেকে জানি ডেঙ্গু কীভাবে মোকাবেলা করতে হয়, কীভাবে সেবাটা দিতে হয়, এবং ডেঙ্গুর জন্য আলাদা মানে ভিডিও কনফারেন্স করা, সেমিনার করা, প্রশিক্ষিত করা এবং গাইডলাইন তৈরি করা, সেগুলো কিন্তু প্রশিক্ষণ কিন্তু সবাইকে দেওয়া আছে আপনারা জানেন। এবং সারা বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা জেলা উপজেলা লেভেলে ডাক্তার কিন্তু প্রশিক্ষিত, জানে যে কীভাবে ডেঙ্গুর চিকিৎসা করতে হয় এবং লোকালি কিন্তু ম্যানেজ করা যায়, সেটাকে রেফারও করা কিন্তু দরকার পড়ে না। কিন্তু পেশেন্ট প্যানিক হয়ে মানে তারা নিজ আগ্রহে, হয়তো পেরিফেরিতে একটা পেশেন্ট আছে, হয়তো একদম প্রান্তিক পর্যায়ে, হয়তো উপজেলার শেষ পর্যায়ে, তারাই ডাক্তারদের প্রতি ভরসা হয়তো বা আস্থার জায়গাটা না পেয়ে চলে আসছে। কিন্তু সেই পেশেন্টটা যদি সে আস্থার জায়গাটা, ভরসার জায়গাটা তৈরি করে যে না আমার ডাক্তার কিন্তু আমার চিকিৎসা করছে, তাহলে কিন্তু পেশেন্টটা আর নিজ আগ্রহে কিন্তু চলে আসে না ঢাকায়। প্রতিমধ্যে কিন্তু পেশেন্ট মারা যাচ্ছে, কিন্তু সব জায়গায় কিন্তু আমার চিকিৎসা সেবাটা আছে। যদি একদম জটিল হয় তখন তো আমরা নিজেরা রেফার করি, তো পেশেন্টটি কিন্তু সেই মানে আতঙ্কিত হয়ে চলে আসে। এটা আতঙ্কিত হওয়ার দরকার নেই, কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের জানেন যে স্বাস্থ্য ব্যবস্থাপনায় চিকিৎসা হচ্ছে এবং যে জনবল আছে আমাদের সেটা দিয়ে আমরা কাজ করছি। সংকট তো সব জায়গায় আছে, সারা পৃথিবী জুড়ে জনবলের সংকট আছে, কিন্তু যা আছে সেটা দিয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আচ্ছা, তারপর আমরা দেখছি যে প্রতিনিয়ত মানে সংবাদ মাধ্যমগুলোতে আমরা দেখছি যে বেডের সংকট, চিকিৎসার যন্ত্রপাতি। আমাদের জনসংখ্যা তো দেখতে হবে, 18 কোটির মতো জনসংখ্যা, সেই অনুপাতে কিন্তু আমাদের এত বেশি কিন্তু আসলে যে কী বলবো মানে হাসপাতাল বা বেড তৈরি করা কিন্তু তারপরেও কিন্তু আমাদের আছে, যেটুকু বেড আছে আমরা কিন্তু আলাদা করে জানি যে ঢাকার মধ্যে ডিএসএস হাসপাতালটা খুবই ডেডিকেটেড ঘোষণা করা হয়েছে এবং সাথে প্রত্যেকটা হাসপাতালেই কিন্তু কর্নার করা আছে এবং রোগী ভর্তি হচ্ছে, কারণ ওই যে বললাম প্যানিক হয়ে আসছে। কারণ যে রোগীটা বাসা থাকতে পারছে সে কিন্তু হলো যে হলো ABC, এর মধ্যে ডেঙ্গু ফিভার হয়তো বা সে খেতে পাচ্ছে মুখে, সে কিন্তু বাসা থাকলে কিন্তু আমার যে জটিল রোগীটা যেটা হলো ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করা দরকার, যে বিতে বা সিতে আছে, সেটা কিন্তু আমরা সহজে চিকিৎসা করতে পারছি। কিন্তু অনেক আছে না প্যানিক হয়ে চলে আসছে, ভর্তি হচ্ছে, কিন্তু সবার কিন্তু ভর্তি হওয়া দরকার নেই। কারণ ডেঙ্গুর ক্ষেত্রে ম্যানেজমেন্টটা হলো মেনলি ফ্লুইড ম্যানেজমেন্টটা, সেক্ষেত্রে অনেকে প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে, আতঙ্কিত হয়ে যাচ্ছে, আমার কাউন্টটা কমে যাচ্ছে, আমি মনে হয় এখনই মনে হয় মারা যাবো। আসলে তা না, প্লেটলেট কাউন্ট, হিমাটোক্রিট কাউন্টটা দুইটাকে ব্যালেন্স করে কিন্তু মেনটেন করে আমরা দেখি যে আসলে পেশেন্টটা ভর্তি হওয়া দরকার আছে কিনা। ওয়ার্নিং সাইন না থাকলে কিন্তু ভর্তি হওয়ার দরকার নেই। সেই টাইপের যদি আসলে আমরা কিন্তু ম্যানেজমেন্ট হিসেবে করি, কিন্তু পেশেন্ট হবে যে না আমার এখনই ভর্তি হওয়া দরকার, হাসপাতালে থাকবো, তাহলে কিন্তু আমার জটিল রোগীটা যেটা একদম ঝুঁকিপূর্ণ রোগীটা সেই পেশেন্টটা কিন্তু চিকিৎসা করা যাচ্ছে না। এই সবগুলো বিষয়ে মাথায় রেখে কিন্তু মানে জনগণের যারা হচ্ছে, যারা আক্রান্ত হচ্ছে, তারা ধৈর্য ধারণ করবে, চিকিৎসকের পরামর্শ নেবে, তারপর হাসপাতালে আসা উচিত। আচ্ছা, এক্ষেত্রে যে আমি বললাম যে চিকিৎসা সরঞ্জামের যে সংকটটা, এক্ষেত্রে কর্তৃপক্ষের কোনো গাফিলতি কি আপনি দেখছেন? না, কর্তৃপক্ষের গাফিলতি তো অবশ্যই না। চিকিৎসা সরঞ্জাম যার যেটা প্রয়োজন, স্যালাইন যেখানে দরকার সেখানে কিন্তু দেওয়া হচ্ছে, মানে যে ট্রিটমেন্টগুলো আছে প্রোটোকলের মধ্যে সেগুলো কিন্তু সব জায়গায় আছে। হয়তো
অনেক সময় কেনাকাটার ক্ষেত্রে হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু যেটুকু আছে আমরা কিন্তু সেটুকু দিয়ে কিন্তু কাজ করে যাচ্ছি। চিকিৎসা পাচ্ছে না এরকম কিন্তু কেউ নেই, হাসপাতালে সে চিকিৎসা পাচ্ছে না। ওই যে বললাম যে পেশেন্টটা হলো যে বিতে বা সিতে আছে, সে কিন্তু হলো দেরি করে আসছে, সে যদি শুরুতে চিকিৎসকের পরামর্শ নেয় তাহলে সেই পেশেন্টটা কিন্তু খারাপের দিকে যায় না। সেটাই বলে মৃত্যুর সংখ্যা এই জন্য বাড়ছে, চিকিৎসকের পরামর্শ নিচ্ছে না, সে ডেঙ্গু টেস্টটা করছে না। যখন শেষ মুহূর্তে তার খুব পেটে ব্যথা করছে বা পানি চলে আসছে পেটে, সে বুঝতে পারছে না, তো অস্থির লাগছে, শ্বাসকষ্ট হচ্ছে, যখন শেষ মুহূর্তে আসছে তখন কিন্তু পেশেন্টটাকে বাঁচানো যাচ্ছে না। এই যে জটিলতা এই কারণে তৈরি হয়। এই কারণে আমরা বললাম যে শুরুতে যদি চিকিৎসকের পরামর্শ নেয় তাহলে ডেঙ্গু টেস্টটা শুরুতে করলে সে কিন্তু বাসায় রেস্টে কিন্তু ভালো থাকতে পারে। খারাপের দিকে কিন্তু সবাই যাচ্ছে না, যখন সে কেয়ার করছে না, নিজের প্রতি খেয়াল করছে। যে নারীদের কথাই বলবো, যখন বাসায় থাকছে হয়তো তার মাথা ব্যথা, কারণ ডেঙ্গু উপসর্গ তো আগের থেকে অনেকটাই চেঞ্জ। এখন কিন্তু আগের মতো সেই যে হাই ফিভার 102-3 জ্বর বা খুব মানে হাড় ভাঙা ব্যথা করে, মানে ব্রেকবোন ফিভার যেটাকে বলি, মাথা ব্যথা, সেটা কিন্তু থাকছে না। অনেকে হয়তো হালকা জ্বর অথবা কাশি অথবা লুজ মোশন দিয়ে শুরু হচ্ছে, সে বুঝতে পারছে না তার ডেঙ্গু যে হয়েছে। 3 থেকে আমি বলবো যে 4 থেকে 7 দিনের মধ্যেই কিন্তু কাউন্টটা কমতে থাকে, প্লাজমা লিকেজ অনেক হতে থাকে, কিন্তু আবার রিকভারি ফেজে কিন্তু চলে আসে নর্মালি। কিন্তু এই সময়টা যদি সে ফ্লুইডটা ঠিক মতো না খায়, তো অলরেডি খাবারটা বেশি পরিমাণ পানি অথবা যদি বলে ওটস স্যালাইন, তারপর মানে যে কোনো ফলের রস অথবা ডায়ের পানি, এগুলো যদি সে মেনটেন না করে তাহলে কিন্তু সেই পেশেন্টটা খারাপের দিকে যাবে। তখনই সেই পেশেন্টটা যখন খারাপের দিকে যায়, হাসপাতালে ভর্তি হলে ঝুঁকিটা অনেকটা বেড়ে যায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একটা বিরতির সময় হয়ে এসেছে। দর্শক, ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে একটা বিরতিতে যাব, সঙ্গে থাকবেন। আবার স্বাগত ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। আমি চলে যাব ডক্টর মোহাম্মদ আব্দুস সবুরের কাছে। আমরা একটু কিছুক্ষণ আগে দেশের জেলাগুলোর কথা শুনছিলাম। তো যদি ঢাকার ভিতরে যদি কথা বলি, তাহলে যে ঢাকার বাইরে চিকিৎসা সংকট সবসময়, ঢাকার ভিতরেও চিকিৎসা সংকট সবসময় রয়েছে। তো হাসপাতালগুলোতে চিকিৎসার প্রস্তুতি কি যথেষ্ট বলে মনে করছেন আপনি? ঢাকার ভিতরের কথা বলছি আমি। ঢাকার ভিতর ঢাকার বাইরে সব মিলিয়ে আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা সবসময় অপ্রতুল। আচ্ছা, আমি শুধু একটি তথ্য দিই আপনাদেরকে। গত 10 বছরে 1.5 লাখের বেশি পুলিশি রিক্রুট হয়েছিল। ডাক্তার কটা রিক্রুট হয়েছিল? ডাক্তার তো রিক্রুট হয়। করোনার সময় যখন ধাক্কা গুতা খাওয়া হলো, সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়লো, তখন 3000 ডাক্তার এক ধাক্কাতে রিক্রুট করা হলো। তার মানে কি, এই 3000-এর ভ্যাকেন্সি ছিল কিন্তু রিক্রুট হয়নি। আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনি যদি ঢাল এবং তলোয়ার না দেন তাহলে তো ও নিধিরাম সর্দারের মতোই থাকবে। গত মানে 15-20 বছরে যে হারে জনসংখ্যা বেড়েছে, যে হারে মানুষের সচেতনতা বেড়েছে, যে হারে নতুন নতুন অসুখ বিসুখ হচ্ছে, সেই হারে কিন্তু আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতি একেবারেই নেই। না আছে আমাদের বেড, না আছে ডাক্তার, না আছে নার্স, না আছে অন্যান্য স্বাস্থ্যকর্মী। গত প্রায় 10-12 বছর ধরে আমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ানদের রিক্রুটমেন্ট বন্ধ। এখন এই যে ডেঙ্গুর পরীক্ষার কথা বলছি, এই পরীক্ষাটা তো করবে ল্যাবরেটরি টেকনিশিয়ান। সেই টেকনিশিয়ান সব জায়গাতে যে দেখবেন টেকনিশিয়ানের পদ শূন্য। অন্যদিকে টেকনিশিয়ানরা পাশ করে বেকার হয়ে বসে আছে, যে কারণে টেকনিশিয়ান প্রস্তুতকারী যে প্রতিষ্ঠানগুলো আছে, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, সরকারি এবং বেসরকারি, সেখানে ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে না। তো সব মিলিয়ে আমাদের এখানে সমস্যাটা যেটা হচ্ছে যে আমরা স্বাস্থ্যটাকে যথাযথ গুরুত্ব দিচ্ছি না। এই যে দেখেন 6টি সংস্কার কমিশন করলেন অন্তর্বর্তীকালীন সরকার, স্বাস্থ্যের কিন্তু কোনো কমিশন নেই। তার মানে স্বাস্থ্য অগ্রাধিকার না। এখন স্বাস্থ্য যদি অগ্রাধিকার না হয় তাহলে অগ্রাধিকার প্রাপ্ত খাতের মতো স্বাস্থ্যের প্রস্তুতি নেই। স্বাস্থ্যের যদি প্রস্তুতি না থাকে তাহলে স্বাস্থ্যের কাছে যে আপনি সেই রকম সেবা পাবেন না। একটার সাথে আর একটা কিন্তু সম্পর্কযুক্ত। আর একটি ব্যাপারে আপনাকে একটু বলে রাখি, এই যে যখন আমরা আলাপ করছি আজকে ধরেন অক্টোবর, আমাদের আর্থিক বছর শুরু হয় জুলাই থেকে, ঠিক আছে। জুলাই আগস্টেই যখন অর্থ ছাড় করার কথা, যখন জিনিসপত্র কেনার কথা, তখনই কিন্তু আমাদের এই যে আন্দোলনটা হলো, সব কিছু কিন্তু স্থগিত হয়ে গেছে। ফলে সাপ্লাইয়েরও কিছু সমস্যা হচ্ছে, কারণ আমরা সময় মতো জিনিসপত্র কিনতে পারিনি। আর আরেকটি ব্যাপার, সরকারের বাজেট আসে দুভাবে, একটি আছে রাজস্ব, একটা আছে উন্নয়ন। উন্নয়ন বাজেট যেভাবে আসবে
গত জুন মাসে 4th সেক্টর প্রোগ্রাম শেষ হয়েছে, 5th সেক্টর প্রোগ্রাম কিন্তু এখনো শুরুই হয়নি। ফলে ওখানে একটা ঘাটতি আছে। ফলে এই যে ওষুধের ঘাটতি, রিয়েজেন্টের ঘাটতি, সরঞ্জামাদের ঘাটতি কিন্তু আছে, এবং তার কিছু আছে আমাদের প্রাতিষ্ঠানিক ঘাটতির কারণে, যেটা বললাম অর্থ বছরের জন্য কথা, যেটা বললাম উন্নয়ন বাজেট রেডি হয়নি এখনো। আর একটি আছে যে আমরা নতুন নতুন ফিতে কেটেছি, কিন্তু এই যে মুগদা হাসপাতাল হচ্ছে খুব একটা ক্লাসিক্যাল এক্সাম্পল। প্রধানমন্ত্রীকে দিয়ে যখন 500 বেডের মুগদা হাসপাতাল ওপেন করা হলো, তখন ওখানে 100 বেডও ছিল না, আর 10 বেড চালানোর মতো লোকবলও ছিল না, কিন্তু প্রধানমন্ত্রী ফিতে কেটে দিয়েছেন। অত বড় বিল্ডিং কি করা যাবে, পরে চিন্তা করে ওখানে একটা মেডিকেল কলেজ বানিয়ে দেওয়া হলো। ওটা কিন্তু অরিজিনাল মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে তৈরি হয়নি, ওটা হচ্ছে একটা জেনারেল হাসপাতাল, কুর্মিটলের মতো। ঠিক আছে, তো ফলে আমাদের পরিকল্পনাতে যথেষ্ট ঘাটতি আছে, ব্যবস্থাপনাতে ঘাটতি আছে, সব মিলিয়ে কিন্তু এখন যে স্বাস্থ্যের যে অবস্থাটা আমরা দেখছি, এটা হচ্ছে অনেক দিনের একটা পুঞ্জীভূত বঞ্চনার গল্প আর কি। ঠিক আছে, স্বাস্থ্য কখনোই অগ্রাধিকার পায়নি, এখনো পাচ্ছে না। এটা আরেকটা কথা জানতে চাচ্ছি, আপনি আলোচনার শুরুতেই বলেছিলেন যে ওষুধ মারার মানে মশা মারার ওষুধের কথা, এই যে ফগিং মেশিনের কথা বলছেন, তা আসলে জানতে চাচ্ছি যে এটা আসলে কতটুকু কার্যকর, এটাকে আসলেই মশা মারা যাচ্ছে? এটা শোনেন, এই যে যারা কীটতত্ত্ববিদ আছেন, আমাদের এন্টোমোলজিস্টরা আছেন, অথবা জুওলজিস্টরা যারা আছেন বিশ্ববিদ্যালয়ের, এগুলো তো পরীক্ষাগারে পরীক্ষাই করা যায় যে এই ওষুধটি আমি এনেছি, এই ওষুধটি কতটুকুই কার্যকরী হবে। দেখেন এই ঘরটাকে যদি আমি ল্যাবরেটরি বানিয়ে ফেলি, একটা মশারি টাঙাই, মশারি টাঙিয়ে ওর ভিতরে কিছু মশা ছেড়ে দিই, মশা তো ধরা যায়, মস্কিটো ট্রাপ দিয়ে মশা ধরা যায়, ওখানে আমি মশা ছেড়ে দিলাম, দিয়ে ওই ফগিংটা করলাম, করে দেখলাম যে কয়টা মশা মরল, তাহলে তো আমি নিজেই বুঝতে পারি যে এটার কার্যকারিতা কতটুকু আছে। এই কাজগুলো মানে আমি যেটা বললেন যে পেশাগত দায়িত্বের ব্যাপারটা আমাদের খুবই ঘাটতি আছে। কন্ট্রাক্টর কোন ওষুধে বেশি লাভ করতে পারবে, কোন ওষুধ কিনলে পরে বেশি পার্সেন্টেজ পাওয়া যাবে, আমরা সেইগুলোই করতে দেখেছি। ফলে যে কোনটা কার্যকর কোনটা কার্যকর না, একটা তো লিটারেচার বলে দেয় আমাদেরকে, মানে বিভিন্ন গবেষণা আর তথ্য আছে, নিজেরাও পরীক্ষা করে দেখা যেতে পারে, এবং সেরকম ল্যাবরেটরি আছে আমাদের পরীক্ষা করা। এন্টোমোলজিস্ট যারা আছে তাদের কাজই কিন্তু এই কাজগুলো করা। এন্টোমোলজিস্ট সিটি কর্পোরেশনেও আছে, আমাদের স্বাস্থ্য অধিদপ্তরেও আছে, কিন্তু হয়তো দেখবেন 10টার ভিতরে 2টো পদ আছে, 8টা পদ শূন্য, রিক্রুট করা হয়নি। ঠিক আছে, ফলে কোনো ব্যবস্থাটি কার্যকর হচ্ছে, সব জায়গায় ল্যাকিংস থেকেই যাচ্ছে, সমস্যাটা এটাই। আচ্ছা, আমি এখন আয়েশা আক্তারের কাছে চলে যাচ্ছি। ডাক্তার, আপুর কাছে জানতে চাচ্ছি যে ডেঙ্গু তো সারা বছরই চলে আসছে দেখছি, তো এই চ্যালেঞ্জ মোকাবেলায় আসলে আমরা সবাই সমন্বিতভাবে যদি কাজ করি, আমার মনে হয় যে মানে এই উদ্যোগটা সফল করা সম্ভব। তো আপনি কি মনে করছেন যে কিভাবে সবাই যদি আমরা কাজ করি, তো এই চ্যালেঞ্জ মোকাবেলাটা আসলে কিভাবে করা সম্ভব? আচ্ছা, সেটা জানেন কোভিডের সময় কিন্তু অনেকটা কিন্তু কমে আসছিল, কিন্তু সেই 23 সালে কিন্তু আক্রান্তের সংখ্যা আমি বললাম যে সবচেয়ে বেশি হয়েছে, কারণ মানুষ ওই যে সচেতনতার জায়গা থেকে আসলে কেউ 1 বছর থাকে, তারপর আবার সবাই ভুলে যায়। যখন আক্রান্তের সংখ্যা বাড়ে তখন একটু সবাই নাড়াচাড়া করে নিজের বাসা বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, কিন্তু পরে আবার সেটা ভুলে যায়। কিন্তু এই জিনিসটা অব্যাহত রাখতে হবে, কারণ ডেঙ্গু তো একদিনের বা কোনো বছরের না, সারাদিনই কিন্তু মানে হয়তো প্রত্যেকটা দিনই বলতে গেলে ডেঙ্গুর জন্য মানে প্রযোজ্য হয়ে যাচ্ছে, যেরকম রোগী পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে তাহলে আমাকে সবাই মিলে একসাথে কাজ করতে হবে, কারণ কোনো একটা সেক্টর কিন্তু সম্ভব না, কোনো একার পক্ষে সম্ভব না, কারণ নিজের পক্ষে একার পক্ষে সম্ভব না। সবাই মিলে একসাথে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু সম্ভব যে ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা, মশার যেটা বংশ বিস্তার সেটাকে রোধ করতে হবে। কারণ ডেঙ্গু কিন্তু এখন শুধু পরিষ্কার পানিতে জন্মাচ্ছে না, আগে যেটা ছিল 23 সালে আমরা দেখলাম যে নোংরা পানিতে জন্মাচ্ছে। তাহলে কি আমাকে সব জায়গায় পরিষ্কার করতে হবে, যেখানে যেখানে পানি জমে, প্রতি বাসায় যদি আমার পানিটা হয়তো একটা গ্লাসে থাকছে, সে পানিটা ঢেকে রাখতে হবে, এবং পারলে ডেইলি অথবা না পারলে 3 দিন অন্তর অন্তর সেটাকে চেঞ্জ করতে হবে, ভালো মতো পরিষ্কার করতে হবে, কারণ আশেপাশে কিন্তু সে লার্ভাটা থেকে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার সবারই দায়িত্ব, কারো একা দায়িত্ব না, দায়িত্ব তো নিজেকে নিতে হবে, সাথে সবাই মিলে একসাথে যদি দায়িত্ব নিয়ে কাজ করা হয়, তাহলে ডেঙ্গু প্রতিরোধমূলক বংশবিস্তারটা রোধ করতে পারলে কিন্তু আমাদের সম্ভব আসলে ডেঙ্গুকে একদমই কমিয়ে আনা। আচ্ছা, আমি একই কোশ্চেন একই স্যারকেও জিজ্ঞেস করবো যে খুব সংক্ষেপে যদি একটু বলতেন, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, যে ডেঙ্গু মোকাবেলায় সবার সচেতনতা এবং সবার অংশগ্রহণ কেন করানো যাচ্ছে না, কি মনে করছেন আপনি? সবার অংশগ্রহণের না করতে পারার 2টো কারণ আছে। একটি হচ্ছে যে উদ্যোগের অভাব, আর আমাদের সমাজটা এত দ্বিধাবিভক্ত হয়ে গেছে, সিটি কর্পোরেশন ডাকলে স্বাস্থ্য অধিদপ্তর যাবে না, স্বাস্থ্য অধিদপ্তর ডাকলে সিটি কর্পোরেশন আসবে না,
কার মাতব্বরি কতটুকু, কার বাউন্ডারি কতটুকু, সেটা একটা ব্যাপার। কিন্তু আমাদের আবার সাকসেসের স্টোরিও আছে। আমরা কোভিডের সময় যেরকম যেটা বলা হয় যে সরকার সব অঙ্গ একত্রিত করে কাজ করেছিল, কিন্তু সরকার একটা হয়ে গিয়েছিল, সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় না, পুলিশ না, অন্যরা না, সবাই মিলে কাজ করেছিল। এবং কোভিডে কিন্তু আমরা যথেষ্ট সাকসেস হয়েছিলাম। ফলে আমাদের এখানে যেরকম সাফল্যের গল্পও আছে, আবার ব্যর্থতার আলামতও আছে। এখন ব্যর্থতার আলামতগুলো ঠেলে রেখে যদি আমরা সাফল্যের দিকটাতে তাকাই এবং সেই উদ্যোগ নিয়ে যদি কাজ করি, তাহলে সম্ভব। ঠিক আছে, ডক্টর আয়েশা আক্তারের কাছে জানতে চাচ্ছি সর্বশেষ, মানে সবার শেষে যদি আপনি আমাদের যদি কিছু পরামর্শ দিতেন ডেঙ্গু নিয়ে। আচ্ছা, সবার জন্য বলবো যে আসলে যেহেতু আক্রান্তের সংখ্যা বাড়লে কিন্তু মৃত্যু ঝুঁকি এমনি বাড়ে, সাথে শিশুরা আছে, গর্ভবতী নারী আছে, বয়স্ক যারা আছেন, তো সবার আসলে উচিত আসলে একসাথে মিলে কাজ করা। একসাথে মিলে কাজ করলে কিন্তু সম্ভব, কারণ আমি যদি বংশ বিস্তারটা রোধ করতে পারি, নিজের বাসা বাড়িটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আশপাশটা, তারা কিন্তু নিজেরটাই ক্লিন থাকলাম। এরকম প্রত্যেকে যদি নিজ দায়িত্বটা বুঝে নিয়ে কাজ করে, সাথে একসাথে মিলে কাজ করার যে প্রবণতাটা, যে না আমরা একসাথে ভালো থাকবো, একসাথে দেশটাকে উন্নত দেশে পরিণত করবো, তাহলে কিন্তু আসলে সম্ভব অবশ্যই ডেঙ্গু প্রতিরোধ করা। ধন্যবাদ আপনাদের দুইজনকেই। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে চলে যাবার সময় হয়ে এসেছে। আসুন আমরা সবাই সচেতন হই, আমাদের বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।